আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের 5 দিনব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হয় গত 16 মার্চ, চলে 20 মার্চ পর্যন্ত। 5 দিনের এই উৎসবে এসেছিলেন দেশ বিদেশের অনেক সন্ন্যাসী। 18 মার্চ উদ্বোধন হয় নবনির্মিত মন্দিরের। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন শিলচর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী গণধীশানন্দজি মহারাজ। মঞ্চে উপবিষ্ট পরম পূজ্যপাদ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সংঘ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, তার চরণে আমার শতকোটি সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তার আশীর্বাদ আমি পেয়েছিলাম এখানে আসার পরপরই। সেই আশীর্বাদ মাথায় নিয়ে এই যে সুন্দর মন্দিরটি গড়ে উঠেছে, সেই মন্দিরের প্রত্যেকটি কাজকর্ম আমি এগিয়ে নিয়ে গেছি। সেই মহারাজের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। পরম পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজজি শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, তার কথাও বলতে হবে। তিনি সব সময় পিছন থেকে আমাকে সাহায্য করে চলেছেন। আমি তার কাছেই জয়েন করেছিলাম মালদাতে, আর তিনি হাতে ধরে সব কাজ শিখিয়েছিলেন। তার চরণে আমার সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, আমি আসার পর তার সঙ্গে আমার পরিচয় হয়। তারপরে যে কোনো কাজে আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি সব সময় আমার পাশে থেকেছেন, সব সময়। এই লাস্ট মন্দির ওপেনিংয়ের আগে তার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমার যেসব অনুষ্ঠান আছে, এই মার্চ মাসে বিশেষ অনুষ্ঠান থাকে, সমস্ত আমি ক্যান্সেল করব। মহারাজ, আমি আসবই এই অনুষ্ঠানে। তিনি এসে উপস্থিত হয়েছেন, সেজন্য তাকে আমার শ্রদ্ধা। সত্যরঞ্জন ভট্ট মহাশয়, তিনি আমাদের আসামের প্রেসিডেন্ট। তিনি সব সময় আমার পাশে থেকেছেন, অন্যান্যরা সবাই থেকেছেন। তাকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। উপস্থিত পূজনীয় মহারাজবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ, মাননীয় ও মাননীয়া ভক্তমণ্ডলী ও সুধী মণ্ডলী, শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন, আনন্দের দিন। এই দিনটি যে এসেছে, এর পিছনে অনেকের সহযোগিতা। সামনে বসে রয়েছেন কৌশিক রায়, পরিমল শুক্লবৈদ্য, দীপায়ন চক্রবর্তী, কমলাক্ষবাবু, এর সবাই আমাকে খুব সাহায্য করেছেন এই মন্দিরের ব্যাপারে, যে কোনো কাজের ব্যাপারে। এদের সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। এই আশ্রমে এসেছেন পূজ্যপাদ সংঘ অধ্যক্ষ মহারাজ, পূজ্যপাদ সহ সংঘ অধ্যক্ষ মহারাজ, ভারতের বিভিন্ন স্টেট থেকে আগত পূজনীয় মহারাজবৃন্দকে এবং আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আশ্রমের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ স্বাগত অভিনন্দন জানাই। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে বলেন, এই আনন্দবন মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী আৰু স্বামী বিবেকানন্দর পবিত্র স্মৃতির প্রতি। স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, জীব প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবে আমাদের শিখিয়েছেন, যত মত তত পথ। এই দুটি মহান উক্তি আমাদের জীবনের পাথেয় হয়ে উঠক, কারণ মানবতাই সেরা এবং ধর্মীয় সম্প্রীতির মধ্যে রয়েছে সত্যিকারের ধর্মের সাধনা। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবার এক অনন্য প্রতীক।
যার মূলমন্ত্র হল শিবজ্ঞানে জীবসেবা। আজকের এই মন্দির উদ্বোধনের শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি আমাদের সামাজিক ঐক্যের, ধর্মীয় সম্প্রীতির এবং আত্মিক উন্নতির এক অমূল্য ধন। আমাদের সনাতন হিন্দু ধর্মের সৌন্দর্য হল এর সার্বজনীনতা এবং বিশ্বের প্রতিটি ধর্মর মতের প্রতি শ্রদ্ধাবোধ। আমি আশা করি এই মন্দিরে আসা প্রতিটি ব্যক্তি আত্মার শান্তি লাভ করবেন এবং সত্য, মানবতা আর ঐক্যের আদর্শে জীবন গড়ে তুলবেন। আজি আমাৰ বাবে অতি আনন্দৰ কথা যে শিলচৰত যোৱা ৩ বছৰ কষ্টৰ পিছত স্বামী গণধীশানন্দজী মহাৰাজৰ প্ৰচেষ্টাত আজি ইমান ধুনীয়া সুন্দৰ এটা মন্দিৰ নিৰ্মাণ হৈ উঠিছে। মই আজিৰ এই অনুষ্ঠানত हमारे देश का कोई सारे स्थानों से आए सारे महाराज को मैं प्रणाम करता हूँ और आप लोगों को आसाम आने के लिए मैं आप लोगों को बहुत बहुत शुक्रिया भी अदा करता हूँ। ভাৰতবৰ্ষত জন্মগ্ৰহণ কৰা মহান আধ্যাত্মিক মনীষীসকলৰ অন্যতম হৈছে শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱ। নিজৰ জীৱন আৰু শিক্ষাৰে তেখেতে আমাৰ সমাজলৈ চিৰস্থায়ী অৱদান আগবঢ়াই গৈছে। তেখেতে ভাৰতীয় সনাতন সভ্যতাক সমৃদ্ধ কৰাই নহয়, সামগ্ৰিকভাৱে বিশ্বক কালজয়ী প্ৰজ্ঞাও প্ৰদান কৰি গৈছে। যি যুগত বস্তুবাদ আৰু সন্দেহবাদে প্ৰায়ে আধ্যাত্মিক সাধনাক ধূসৰ কৰি তুলিছিল, সেই যুগত শ্ৰী ৰামকৃষ্ণই ঈশ্বৰৰ সৈতে প্ৰত্যক্ষ মিলনৰ সম্ভাৱনাক পুনৰ দৃঢ় কৰিছিল। তেখেতে গুৰুত্ব আৰোপ কৰিছিল যে মানৱ জীৱনৰ চূড়ান্ত লক্ষ্য হৈছে ঈশ্বৰ উপলব্ধি। সকলোৰে বাবে এই উপলব্ধি সম্ভৱ। বেলুর মঠ থেকে আগত রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী গিরিশানন্দজি মহারাজ বললেন, এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং গৌরবময় হয়েছে। আর এছাড়া মঞ্চে বিশিষ্ট ব্যক্তির মধ্যে রয়েছেন যে হিমন্ত বিশ্ব শর্মা, তিনি আমাদের আসামের মুখ্যমন্ত্রী। তিনি এসেছেন এবং আপনারা সকলে দেখতে পাচ্ছেন তিনি এসেছেন এই আমাদের অনুষ্ঠানে মঞ্চে। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাধু মহারাজরা এসেছেন এবং স্বামী গণধীশানন্দ, যার উদ্যোগ এবং প্রেরণাতে এই যে এত বড় একটা কর্মকাণ্ড সম্ভব হয়েছে, সেটা আমি ভাবলে আশ্চর্য হয়ে যাই যে কতখানি শক্তি তার মধ্যে দিয়ে ঠাকুর আজ খেলিয়েছেন, ঠাকুরের ক্রিয়া হয়েছে, স্বামীজির শক্তি, মায়ের আশীর্বাদ, এইটার দ্বারাই এটি সম্ভব হয়েছে। আমরা ভাবতেই পারি না এই 100 বছর হয়ে গেছে। 100 বছর একটা খুব কম সময় নয়। এর মধ্যে কত চিন্তা ভাবনা, কত রকম পরিকল্পনা ইত্যাদি ছিল, যার ফলে এই আজকে নূতন মন্দিরটি দেখতে পাচ্ছি। আর এইখানে ভারতীয় সংস্কৃতি বিরাজিত। কেন? শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, এই যে যুগ্মত্রয়, এদের যে আশীর্বাদ এবং এদের যে শক্তি, এটি আমরা তাদের মুখের কথা যদি বিশ্বাস করি তাহলে বলেছেন যে স্বামী বিবেকানন্দ সেভড হিন্দুইজম অ্যান্ড সেভড ইন্ডিয়া। হিন্দু ধর্মকে বাঁচিয়েছেন, ভারতবর্ষকে বাঁচিয়েছেন। কত বড় একটা কথা বলেছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বামী বিবেকানন্দের অবদান আজকে সারা বিশ্ব নতমস্তকে গ্রহণ করে, স্বীকার করে। আর দিকে দিকে তাদের যে ভাব, সেই ভাব উজ্জ্বল হয়ে ওঠে। যেখানে এই যে
ঠাকুর মা স্বামীজির যে তাদের যে আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে শত শত মানুষ আসে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আমরা দেখতে পাচ্ছি যত বৎসর অতিক্রান্ত হচ্ছে, রামকৃষ্ণ ভাব ধীরে 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 কীভাবে কত সুন্দরভাবে বিস্তার লাভ করছে। রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি। এর অনুষ্ঠানে যেমন এত পর্যন্ত সুন্দর ভাষণ শুনলেন চিফ মিনিস্টারের দ্বারা, রিয়েলি ইন্সপায়ারিং স্পিচ এটা। ভগবান শ্রী রামকৃষ্ণ যেমন স্বামী বিবেকানন্দের সম্বন্ধে এত গভীর অধ্যয়ন করেছেন আর এমন সুন্দর ব্যক্ত করেছেন, ইট ইজ আই রিয়েলি very happy that a young person like him has imbibed the ideas of Swamiji. So much so good for our country. And already it is time now, as you are all aware. I don't want to take long time. I am reminded of a particular incident, like audience like you were there, the speaker. Before he started his speech, he said, already they have heard so many speeches. How long shall I speak? He asked the audience, how long shall I speak? Audience in one voice, they said, you can speak as long as you want. We are going to get away after 15 minutes. Afterwards you want. So I will not do that. I will try to limit myself to few minutes. You see, this temple of Sri Ramakrishna is something unique. So we should remember what is this uniqueness. I always tell, there is something unique for which, everywhere people want. এক দেশ এক নির্বাচন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিলচর গান্ধী ভবনে। শনিবার বিকেলে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা যৌথ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বিভিন্ন আমন্ত্রিত বক্তা নিজেদের মতামত তুলে ধরেন। সভার মুখ্য বক্তা বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব বললেন, আমরা কম বেশি সবাই এই বিষয়টির উপর পরিচিত। আমরা যদি বিশ্বের দিকে তাকাই, বিশ্বের বিভিন্ন দেশের দিকে যদি তাকাই, তখন দেখতে পারবো যে বিশ্বের প্রায় 60টি দেশে এই এক দেশ এক নির্বাচন প্রচলন রয়েছে। সেই 60টি দেশ হচ্ছে সাউথ আফ্রিকা, জার্মানি, সুইডেন, বেলজিয়াম, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া। এই ধরনের 60টি দেশ রয়েছে যেখানে এক দেশ এক নির্বাচন ইতিমধ্যে প্রচলন রয়েছে। ইন্দোনেশিয়ার কথা যদি আমরা দেখি, তখন দেখবো যে 2019 সালে ইন্দোনেশিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত করা, এবং 2024 সালের 14 ফেব্রুয়ারি তারিখে সেই দেশে এক দেশ এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং সেই দেশে একস্তরীয় বা দ্বিস্তরীয় বা ত্রিস্তরীয় নয়, 5 স্তরীয় অর্থাৎ 5 লেভেলে নির্বাচন হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি, রিজনাল অ্যাসেম্বলি, মিউনিসিপাল ইলেকশন, এই 5টি লেভেলে একসাথে একই দিনে ইলেকশন হয়েছে। It was termed as the world's largest single day election since nearly 200 million people voted across all 5 levels: President, Vice President, Members of Parliament, Members of Regional Assembly and Municipal Elections. এটা হচ্ছে ইতিমধ্যে বা আজকের দিনে বিশ্ব রেকর্ড যে ইন্দোনেশিয়ায় একই দিনে একই সঙ্গে ভোট হয়েছে 5টি লেভেলে। আর যদি আমরা ভারতবর্ষে সেই নীতি প্রচলন করতে পারি, তবে আমরা সেই বিশ্ব রেকর্ড করতে পারবো। তবে এটি সত্য কথা যে ভারতবর্ষের এই সিস্টেম নতুন নয়। ভারতের যদি আমরা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করি, স্বাধীনতার পর যখন প্রথম নির্বাচন হয় 1951 সালে বা 1957 সালে, 1962 সালে, 1967 সালে, আমরা দেখেছি এক দেশ এক নির্বাচন ভারতবর্ষে হয়েছিল। 1967 সালে শুধুমাত্র উত্তরপ্রদেশে 4টি দফায় নির্বাচন হয়েছিল, বাকি একসাথেই বিধানসভা এবং লোকসভা নির্বাচন হয়েছিল। কিন্তু 1967 সালের পর থেকে দেখা যায় ভারতবর্ষে এই এক দেশ এক নির্বাচন প্রথা বিলুপ্তি হয়ে যায়। কেননা তখন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে প্রায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে রাজ্য সরকারকে ফেলে দেওয়া হয়েছে। সেই সংখ্যা কম নয়, আমরা যদি কাউন্ট করি সেই সংখ্যা দাঁড়াবে। অন্যতম আমন্ত্রিত বক্তা
আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন রায়। এবং এক দেশ এক নির্বাচন গণতন্ত্রের যে শক্ত ভিত, সেটা কিন্তু তার উদ্ভাবন হয়েছিল 1858 সালে। 1858 সালে 1 আগস্ট এব্রাহাম লিঙ্কন যখন ডেমোক্রেসিকে বর্ণনা করলেন, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, ওই সময়ে আমাদের দেশ গাঢ় অন্ধকার, কলোনিয়ালিজম, ব্রিটিশ শাসন চলছে আমাদের দেশে, এবং ডেমোক্রেসির যাত্রা শুরু হয়েছে, মডার্ন ডেমোক্রেসি। আশ্চর্যজনক ভাবে এই যে 1858 সালের যে ডেমোক্রেসি, গণতন্ত্র, যেটা এব্রাহাম লিঙ্কন শুরু করেছিলেন যে বর্ণনা, তার কিন্তু ভিত তৈরি হয়েছিল ভারতবর্ষে যিশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে। যিশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে কৌটিল্য তার অর্থশাস্ত্রে ওই চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে যে বিস্তারিত বর্ণনা করেছেন, সেখানে কিন্তু এই ডেমোক্রেসির ভিতটা তৈরি করেছিলেন। এবং ভারতবর্ষে আমরা যখন রাম রাজ্যের কথা বলি, যে মনার্কিয়াল স্টেট, মনার্কিয়াল স্টেটে কিন্তু ধর্ম নেই, ভিত, তার ভিত্তি কিন্তু ধর্ম। এবং অনেক সময় আমরা ওই ধর্মের উপর ভিত্তি করেই রাজা তার রাজত্ব পালন করবে, তার বিধান দেওয়া আছে, অর্থশাস্ত্র বলা আছে। আমাদের গীতার থেকে আরম্ভ করে, বেদ থেকে আরম্ভ করে সমস্ত গ্রন্থে, আমাদের ধর্মগ্রন্থে সমস্ত তার যে বিশেষ বর্ণনা করা আছে। আজকে আমাদের দেশ রাজনীতি এবং ডেমোক্রেসিক পরিমণ্ডলে একটা ম্যাচিউর স্টেজে পৌঁছেছে। আজকে আমরা আশা করছি, আমরা আজকে 2047 সালে যখন অমৃতকালে পৌঁছাবো, সেই অমৃতকালে 2047 সালে ভারতবর্ষ বিশ্বে উন্নত দেশ হিসাবে আবারও নিজেকে প্রতিষ্ঠা করবে। এই হলো আমাদের মূল যে গোল, অবজেক্টিভ অমৃতকালে। এবং এই জায়গায় এসে আজকে যেখানে আমাদের গণতন্ত্র একটা পরিপক্ক জায়গায় পৌঁছেছে, সেখানে এক দেশ এক নির্বাচন তার হলো মূল স্তম্ভ। সেটা তো হবেই, হওয়া উচিত। কারণ ভারতবর্ষে আজকে গত 25 বছর ধরে যদি আমরা দেখি, ধর্মানন্দ বাবু যা তার বিশদ বিশ্লেষণ করেছেন, যে প্রথম ইলেকশন থেকে আরম্ভ করে 1967 পর্যন্ত আমাদের কিন্তু এক দেশ এক নির্বাচন ছিল। 1967-68 সালে যে স্টেট লেজিসলেচার ভঙ্গ করে। এদিকে হাইলাকান্দিতে দুটি পৃথক অনুষ্ঠানে বুধবার জেলার 14,052 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। শহরের এসএস কলেজ খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভার 5,975 জনকে এবং বোয়ালিপাড়ে ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশন প্রাঙ্গণে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের 8,077 জনকে মঞ্জুরিপত্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়। উভয় জায়গাতেই রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। এসএস কলেজের অনুষ্ঠানে জেলা কমিশনার নিসর্গ হিবড়ে আগামী 2-3 দিনের মধ্যে হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 32,500 টাকা ঢুকে যাবে বলে জানান। তিনি আরও বলেন, आज हमारे डिस्ट्रिक्ट के लिए, ज़िले के लिए एक बड़ा दिन है। इस दिन हम ज़िले के कुल मिला के 14,052 हिताधिकारियों को सैंक्शन लेटर के साथ साथ शुभेच्छा वाणी जो माननीय मुख्यमंत्री सर आपको देना चाहते हैं, उसका डिस्ट्रीब्यूशन करेंगे। और साथ ही में जैसे आपने भाषण में सुना, आज के दिन या कल या ज़्यादा से ज़्यादा परसों तक आपके अकाउंट में जो पहली किश्त है, पहला इंस्टॉलमेंट है, जिसमें 32,500 रुपये का जो पहला इंस्टॉलमेंट है वो सबके अकाउंट में डिपॉजिट किया जाएगा। साथ ही में आप जब घर बनाना शुरू करेंगे तब उसके साथ आपके पास जॉब कार्ड है, तो जॉब कार्ड के साथ साथ 95 डेज 95 दिन का आपको वेजेस मिलेगा। और वेजेस में कुल मिला के 23,655 रुपये आप वेज हिसाब से क्लेम कर सकते हो। तो कुल मिला के पहली इंस्टॉलमेंट आपको मिलेगी
500 रुपये की। जब आपका दूसरा इंस्टॉलमेंट आएगा तब आपको 48,750 रुपये, मतलब 48,750 रुपीज़, और तीसरा इंस्टॉलमेंट 48,750 रुपीज़, कुल मिला के 1,30,000 रुपये, और साथ ही में 23,655 रुपये वेजेस। तो टोटल आपको 1,53,655 रुपये में प्रधानमंत्री आवास योजना का घर कंप्लीट करना होगा। आज हमारे बीच उपस्थित सारे मान्यवर, आपको ये बताते हुए मुझे खुशी हो रही है कि हैलाकांडी विधानसभा समष्टि में हम आज के दिन 5,975 लाभार्थियों को सैंक्शन लेटर और शुभेच्छा वाणी उसका डिस्ट्रीब्यूशन करेंगे। और साथ ही में जब आपका घर बन जाएगा तो घर बनने के बाद जो अलग अलग योजनाएं हैं, जिस तरह से प्रधानमंत्री उज्ज्वला योजना जिसमें आपको सब्सिडाइज गैस कनेक्शन उपलब्ध किया जाता है, उसके साथ साथ जल जीवन मिशन के अंतर्गत हर एक घर को जो पानी से जोड़ने की योजना है उसके लिए भी आप एलिजिबल हो जाते हो। और उसके साथ स्वच्छ भारत मिशन ग्रामीण, इसके अंतर्गत 12,000 रुपये के लागत से आप एक टॉयलेट के लिए भी एलिजिबल बनते हो। तो घर को एक संपूर्ण रूप से पूर्ण करने का जो प्रयास है वो हम 3 योजनाओं के द्वारा करने की कोशिश कर रहे हैं। साथ ही में आज हमारे बीएड कॉलेज ग्राउंड पे अलगापुर काटलीचरा समष्टि का भी प्रोग्राम चल रहा है। उसमें हम लोग 8,077 बेनिफिशरीज को सैंक्शन लेटर और शुभेच्छा वाणी देंगे। और मैं एक बताना चाहता हूँ कि पिछले 17 तारीख को हमारे डिस्ट्रिक्ट में 184 जीविका सखीज घर घर जाके एक सर्वे करने का काम शुरू किया है। कई जगह पे गए नहीं होंगे, लेकिन वो काम अभी हमने स्टार्ट किया है। जैसे माननीय मुख्यमंत्री महोदय उन्होंने बताया कि पहले जीपीसी या जीआरएस अपने घर में जाके जियो टैग करते थे, और जियो टैग करने के समय में शायद लाभार्थियों को काफ़ी परेशानियों का सामना करना पड़ता था। अभी जीविका सखी, उनका एक डिटेल हमने ट्रेनिंग किया है। वो ट्रेनिंग करने के बाद एक पोर्टल बनाया है। पोर्टल का सारा डेटा मेरे पास रहेगा, मेरे ऑफिशियल्स के पास रहेगा, ज़िला परिषद में रहेगा। तो हर दिन जितना सर्वे हो रहा है वो ठीक से हो रहा है या नहीं हो रहा है, जीविका सखीज को हमने अच्छे से ब्रीफिंग दिया है कि आपको जब सर्वे करने जाओगे तब कैसे करना है। और मैं आपसे निवेदन करता हूं, जब कोई सर्वे करने आएगा उसको 1 रुपया भी देने की ज़रूरत नहीं है। हमारे ऑफिस में आप आइएगा, एक व्हाट्सएप नंबर आपको एक बताया जाएगा। अगर कोई समस्या, कोई शिकायत होगी तो उस व्हाट्सएप नंबर में आप दर्ज करा सकते हैं। तो मैं समझता हूँ हमारे प्रशासन के अंतर्गत जितने भी सर्वे होंगे प्रधानमंत्री आवास योजना के, जिसमें हम लोग एडिशनल 20,000 घरों का सर्वे करेंगे और उनको घर देने की प्रयास करेंगे, वो सर्वे हम जीविका सखी के 184 काडर के थ्रू शुरू कर चुके हैं। इसमें आधार कार्ड का होना ज़रूरी है, उसके बाद आपके पास जॉब कार्ड होना ज़रूरी है, और आपके पास एक फंक्शनल आधार लिंक्ड बैंक अकाउंट होना ज़रूरी है। ये 3 डॉक्यूमेंट के आधार पे जीविका सखी सर्वे या फिर आप खुद अपना घर का फ़ोटो खींच के एक सेल्फ रजिस्ट्रेशन कर सकते हैं। सेल्फ रजिस्ट्रेशन करने के बाद जितने ऑफिशियल्स हैं डिस्ट्रिक्ट लेवल पे, जितने ऑफिशियल्स हैं उसको वेरीफाई करके एक फाइनल ब्लॉक लेवल, डिस्ट्रिक्ट लेवल कमिटी में जाके उसको अप्रूवल मिलेगा। এদিকে শ্রীভূমি জেলায়ও 19শে মার্চ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 4টি বিধানসভা কেন্দ্রে মোট 16,909 জন যোগ্য হিতাধিকারীদের গৃহ নির্মাণের জন্য সহায়তা রাশির প্রথম কিস্তির অনুমোদন করা হয়। এতে 19শে মার্চ উত্তর করিমগঞ্জ বিধানসভার হিতাধিকারীদের অনুমোদন প্রদান করতে সীমান্ত শহরের নীলমণি স্কুলের খেলার মাঠে শ্রীভূমি জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত ভাষণে জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, आज माननीय मुख्यमंत्री श्री हेमंत बिश्वा शर्मा जी के निर्देशानुसार उत्तर करीमगंज विधानसभा क्षेत्र में भी प्रधानमंत्री आवास योजना सैंक्शन लेटर डिस्ट्रीब्यूशन का प्रोग्राम संपन्न हुआ है। लगभग 4600 घर हमारे उत्तर करीमगंज समष्टि में और पूरे जिले में लगभग 20,000 घर का आवंटन इस वाले ट्रांच में हुआ है। और जैसा कि माननीय मुख्यमंत्री जी ने कहा कि इसका प्रथम जो किस्त है वो 1-2 दिन के अंदर सबके अकाउंट में चला जाएगा, और जो लोग रह गए हैं
को भी एक सर्वे नया लॉन्च हो रहा है जीविका सखी के द्वारा, तो उस सर्वे में दे विल बी टेकन केयर ऑफ। और बाकी अगर कोई तब भी रह जाता है, ग्राम सभा के पहले खुद का भी फोटो डाल के वो जियो टैग करके एप्लीकेशन कर सकता है। तो आप लोगों से यही आशा है, अनुरोध है कि आप सब तक ये बात पहुँचाएँ कि जिससे करप्शन फ्री PMAY का इम्प्लीमेंटेशन हो पाए। इसके लिए मैं आप सबका सहयोग चाहता हूँ और आज जिन लोगों को घर मिला है उन सबको बहुत बहुत बधाई। पहली किस्त आज या कल में आपके पास आ जाएगी। मैं एक और आप लोगों से अनुरोध है कि जो निर्धारित समय है उस समय के अंदर हमें पहली किस्त खर्च करना है, दूसरी किस्त लेना है, फिर दूसरी किस्त खर्च करना है, तीसरी किस्त लेना है और विद इन टाइमलाइन हम सबको अपना घर खत्म करके बना के शेष कर देना है। उसको किस्त को लेके नहीं बैठे रहना है। ये भी मेरा एक अनुरोध है, सो दैट आगे भी जिन लोगों को पैसा मिलना है उन लोगों को टाइम से मिले और हमारे ऑफिसर्स का, हमारे कैडर्स का भी मोराल बढ़े कि नहीं लोग काम कर रहे हैं, लोगों को सही में जरूरत है। तो यही सब के साथ मैं मंच पर उपस्थित सभी लोगों का स्वागत करता हूं, आप सबका स्वागत करता हूं और आशा करता हूं कि प्रधानमंत्री आवास योजना को सक्सेसफुल बनाने में आप सबका सहयोग रहेगा। বিশিষ্ট সমাজসেবী ও শ্রীভূমি জেলার প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আজকের এই অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক এই অনুষ্ঠানে মোট 4110 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্রের প্রথম কিস্তি বন্টন করা হচ্ছে। এই মঞ্চ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে অনুমোদন পত্র তুলে দিলে আজ বিকেলের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বা আগামীকালকের মধ্যে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত 4110 জনের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা লাভার্থী হয়েছেন তাদের প্রথম কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ লাভার্থী যারা আছেন তাদেরকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোট 1,30,000 টাকার প্রথম পর্যায় আর MGNREGAর পক্ষ থেকে 23,655 টাকা, মোট 1,53,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছাবে। এই যে 4110 জন উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি ভিত্তিক যারা যারা এই প্রকল্পের আওতাধীন যারা লাভার্থী হয়েছেন বা বেনিফিশিয়ারি হয়েছেন, এই 1,53,655 টাকার পর প্রত্যেকে এই প্রকল্পের মাধ্যমে নিজের ঘরে স্বচ্ছ ভারত মিশনের অধীনে একটি শৌচালয় পাবেন। শুধু এখানেই শেষ নয়, জল জীবন মিশনের অন্তর্ভুক্ত প্রকল্পের মাধ্যমে প্রত্যেকে একটি বিশুদ্ধ পানীয় জলের জন্য একটি ট্যাপ পাবেন প্রত্যেকের ঘরে। তাছাড়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে প্রত্যেকে একটি গ্যাসের কানেকশন পাবেন। মোট কথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এটা স্থির করেছেন যে যারা যারা এই প্রকল্পের জন্য ইতিমধ্যে লাভার্থী হিসাবে বিবেচিত হয়েছেন প্রত্যেকে ন্যূনতম ভাবে যাতে এই প্রকল্পের মাধ্যমে একটি ঘর বানিয়ে পানীয় জল, শৌচালয় এবং অন্ততপক্ষে একটি গ্যাসের কানেকশন দিয়ে নিজেরা স্বচ্ছভাবে বেঁচে থাকার যে সমস্ত উপাদানের প্রয়োজন আছে সেগুলো যাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেই ব্যবস্থা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় করেছেন। শ্রোতা বন্ধুরা, অহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।